আজকের গল্প বিল্বপত্রাঞ্জলি, কলমে সংঘমিত্রা রায়চৌধুরী। শিশু চিতা বড্ড খেলতে ভালোবাসে। মা চিতা জানে সেটা খুব ভালো করে, তাই বাচ্চাদের সাথে দস্তুর মতো ছোটাছুটি করে খেলা করে। এই পর্যন্ত এসে শৈবালিনী থেমে যায়, কারণ আজ গল্প শেষের আগেই মেয়ের ভাত শেষ। ভাতের শেষ গড়াসটা তলা পাকিয়ে থালার কানায় হাত চাচপোচ করে কাচিয়ে নিয়ে মেয়ের মুখে গুজে দেয় শৈবালিনী। মেয়ের গালে মৃদু টোকা দিয়ে শৈবালিনী আবার শুরু করে। আর এদিকে বাবা চিতা তো রেগে অস্থির। সকাল থেকে শুধু শুধু খেলে বেড়ালে হবে? খেলে বেড়ালে কি পেটটা ভরবে? রোদ চড়ে যাচ্ছে, সারাদিনের খাওয়া দাওয়ার জোগাড় করা নেই। স্বীকার করেনি বাচ্চারা, মানে শিশু চিতারা খাবে কি? বড্ড ছোট তারা। মা এনে দিলে তবে খায়। মাকে থামিয়ে দিয়ে বিলু, মানে শৈবালিনীর 4 বছরের মেয়ে, বলে ওঠে, ঠিক আমাল মতো। মা খাইয়ে দিলে তবে থায়। শৈবালিনী মেয়েকে হাত ধরে দাঁড় করিয়ে দেয় আসনের ওপর, আর ডান হাতে এঁঠো থালাটা তুলে বাঁ হাতে মেয়ের নাকটা নেড়ে দিয়ে হাসি মুখে আধো আধো বলে মেয়েকে আদরে আবগাহন করে বলে, হ্যাঁ তো, একদম আমাল বিলুর মতো। বিলুও মায়ের কথায় ঘাড় দুলিয়ে হাসে। বনেদি যৌথ পরিবারের মেজ বউ শৈবালিনী, যদিও এ নামে তাকে কেউ আর ডাকে না। পরিবারের সকলের কাছে সে মেজ বউ, মেজ বৌদি, মেজ গিন্নি, মেজ কাকি, মেজ জেঠি ইত্যাদি সম্পর্ক অনুসারে। তার স্বামী তাকে একান্তে শৈব বলেই ডাকে। তার স্বামী মিহির পরিবারের মেজ ছেলে। সব ব্যাপারেই তার মতামত গৌণ। কেবলমাত্র তার সরকারি চাকরির সুবাদে এবং তার শ্বশুরবাড়ির সম্পন্ন অবস্থার দৌলতে তার ভাগ্যের দায় দায়িত্ব পালনটাই মুখ্য। তবে তাতে করে শৈবালিনী বা মিহিরের তেমন কোনো আক্ষেপ আছে বলে মনে হয় না। শুধুমাত্র যৌথ পরিবারের ছোট বা বড় যে কেউই হোক না কেন, যদি একবারও উচ্চারণ করে, বিয়েছে তো ওই এক মেয়েছা, তার আবার এত গরব, তখনই শৈবালিনী ফেটে পড়ে। বিয়ের 10 বছর পরে মা হওয়া শৈবালিনী তখনই রাগে, ক্ষোভে, দুঃখে, অপমানে, বিরক্তিতে সত্যিকারের মা চিতা হয়ে ওঠে। তার শিশুকন্যা বিলু তার কাছে কেবলই সন্তান। তার লিঙ্গভেদে ভয়ানক আপত্তি শৈবালিনীর। অবশ্য শৈবালিনীর নির্বিবাদে স্বামী মিহির রাতে দরজায় খিল দিতে দিতে হাসি মুখে বলে, রাগ করো কেন শৈব? লোকের কথায় কান দিও না। 5 জনের 5 কথা বলা স্বভাব। তারা তো বলবেই, তাদের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? আমি তো তোমাকে কখনো কিচ্ছু বলিনি। বিলু আমাদের সন্তান, একমাত্র সন্তান। বিলুই আমাদের সব। আমাদের যা কিছু আছে সব তো বিলুর জন্যই। শৈবালিনী ঠোঁটে আঙুল রেখে স্বামীকে কথা বন্ধ করে চুপ করে ইশারা করে, অর্থাৎ বিলু তখনও ঘুমোয়নি। মিহির বিরাট লম্বা চওড়া খাটের এক পাশে শৈবালিনীর গা ঘেঁষে বসে। তারপর প্রায় শৈবালিনীর কানে মুখ ঠেকিয়ে বলে, শৈব, আজ একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দিলাম, বুঝলে? আমার অবর্তমানে যাতে তোমার আর আমার বিলুর কোনো অসুবিধা না হয়। তড়াক করে উঠে বসে শৈবালিনী, স্বামীর মুখে হাত চাপা দিয়ে ধরা ধরা কাঁপা গলায় বলে, একদম আজে বাজে কথা বলবে না। মিহির স্ত্রীর হাতটা নিজের হাতে ধরলেই বিলু লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলে, মা, তুমি বাবাতে বালো বাঁধবে না? থালি থালি আমাতে বালো বাঁধবে? মিহির আর শৈবালিনী সশব্দে হেসে ওঠে। দুজনেই হাত বাড়িয়ে তাদের 4 বছরের একমাত্র কন্যা সন্তানটিকে হৃদয়ের সমস্ত সত্তা দিয়ে জড়িয়ে ধরে। কি অপরূপ পরিবারের ছবি! এভাবেই হেসে খেলে চলছিল বৃহত্তর যৌথ পরিবারের 2 মহলা বাড়ির এক কোণে মিহির আর শৈবালিনীর এক খণ্ড ছোট্ট সংসার। বিলুর বয়স এখন 4 থেকে 14। লেখাপড়ায় যথেষ্ট ভালো, খুব সুন্দর তার গানের গলা। আর বছর কয়েক বাদে মিহির চাকরি থেকে অবসর নেবে। শৈবালিনীর বাবা মা গত হবার আগে বিপুল পরিমাণ সম্পত্তি বিলুর নামে দানপত্র করে গেছেন। মিহির বা শৈবালিনী অবশ্য এসব কথা বিলুকে জানায়নি, কারণ এসব বৈষয়িক ব্যাপারে বোঝার ক্ষেত্রে বিলু এখনও যথেষ্ট ছোট। আর কেমন যেন শৈবালিনীর মনে হয় যে মেয়ে বোধহয় জাগতিক বিষয় আশয় ইত্যাদি সম্পর্কে কিছুটা উদাসীনও বটে। বিলু মানে বিল্বপত্রাঞ্জলি। মাধ্যমিক দেবে সামনের বছর। বন্ধুরা ভারী খ্যাপায় তাকে অত বড় একটা নাম বলে। বিলু মিষ্টি করে হাসে কখনো, আবার কখনো চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না।
বেশিক্ষণ ধরে উত্ত্যক্ত করলে বন্ধুদের থামাতে বিলু বলে, মা সরস্বতী পুজোর মন্ত্র পড়তে পড়তে আমার নাম ডেকেছে, শুনিসনি সরস্বতী মন্ত্র? বিলুর বন্ধুরা থেমে যায় বিলুর কথায়, মুখ টিপে হাসাহাসি করে বিলুর আড়ালে। বিলু এমনই, কোনো কথায় যেন মেয়েটা গায়ে মাখতে শেখেনি। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। বিলু নিজের স্কুলে তো বটেই, জেলাতেও একেবারে ফার্স্ট। এমনকি রাজ্যভিত্তিক তালিকাতেও কয়েক লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে প্রথম 20 জনের মধ্যেই বিলুর নাম। যারা এতদিন আড়ালে আবডালে বিলুকে ছি করেছে, তাদের মুখে কালির পোজ ঢালা, নিন্দুকের মুখে তালা চাবি। শৈবালিনীর অনেক স্বপ্ন ছিল মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে, তবে এতটাও ভাবেনি হয়তো। মেয়ের সাফল্যে মিহির মুচকি মুচকি হেসে বলে, শৈব, তোমার প্রার্থনা মা সরস্বতী নিজে কানে শুনেছেন। শৈবালিনী গলবস্ত্র হয়ে ঠাকুর ঘরে পেতলের সরস্বতী মূর্তির সামনে ধূপধুনো ঘুরিয়ে প্রণাম করেন। বিল্বপত্রাঞ্জলি কদিন পরে কলকাতায় পড়তে চলে যাবে। বিলুর কলকাতায় পড়তে যাওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে। শৈবালিনীর ব্যস্ততার সীমা পরিসীমা নেই। সব গোছগাছ সারে আর মা সরস্বতীকে স্মরণ করে এক মনে। বিলু আমার অনেক বড় মানুষ হয় যেন মা, অনেক নাম হয় যেন। কই গো, হলো? বিলুর জন্য নতুন 2 সেট সালোয়ার আর 1 জোড়া নতুন জুতো নিয়ে আসি চলো। শহরে গিয়ে আমার মেয়ের যেন মাথা হেট না হয় সংকোচে, গায়া ভূত বলে। মিহিরের হাসি মাখামাখি গলার স্বরে শৈবালিনীর সম্মতি ফেরে। কপালে 2 হাত ঠেকিয়ে সরস্বতীর উদ্দেশ্যে চট করে প্রণাম সারে শৈবালিনী। বিলু আমাদের তেমন মেয়েই নয় যে 5 জনের কথা গায়ে মাখবে। খুব সত্যি কথাই বলেছে শৈবালিনী। তবুও হাসি মুখেই বলে মিহির, দুষ্টু লোকের অভাব নেই এদেশে, মেয়ের কান ভাঙাতে কতক্ষণ। দুজনের কথোপকথন আর এগোতে পারে না। বিলু হাজির। বাবা, আমাকে কিছু বাড়তি খাতা কিনে দাও বরং, হঠাৎ ফুরলে আমার অসুবিধে হবে। আমি তো পড়তে যাচ্ছি বাবা, বেড়াতে যাচ্ছি না। মিহির আর শৈবালিনী মুখ চাওয়াচাই করল, অর্থাৎ বিলু তাদের কথোপকথন পুরোটাই শুনেছে। শৈবালিনীর বুকটা গর্বে ফুলে উঠল। আজকালকার দিনে এমন মেয়ে কজন বাপ মায়ের ভাগ্যে জন্মায়। বিলু কলকাতায় চলে গেছে দেখতে দেখতে বছর পেরিয়ে আরও কয়েক মাস। সামনেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একেবারে যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বিলু ভয়ানক ব্যস্ত এখন পড়াশোনা নিয়ে। বাড়িতে আসবে না সামনের ছুটিতে, বাবা মাকে জানিয়ে দিয়েছে। অঙ্কে ডুবেছিল বিলু। রাত প্রায় 10টা বাজে। দপ্তরে দিদিকে দিয়ে হোস্টেল সুপার ম্যাডামকে ডেকে পাঠালেন বিলুকে। বিলু অবাক হলো, এত রাতে ম্যাডাম ডাকছেন কেন? বই খাতা বন্ধ করে বিলু দপ্তরি দিদির পেছন পেছন এসে সুপার ম্যাডামের ঘরের সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম দরজার মুখে দাঁড়িয়ে। ম্যাডামের পাশে দাঁড়িয়ে ছোটদা, মানে বিলুর জেঠুর ছেলে আর মালতী মাসি, বিলুর মায়ের ঘনিষ্ঠ বন্ধু। বিলু ওদের দেখে অবাক। সুপার ম্যাডাম বিলুর পিঠে হাত রাখলেন। বিল্বপত্রাঞ্জলি, তোমাকে এখনই বাড়িতে যেতে হবে, তৈরি হয়ে নাও। বিলু বুঝেছিল গুরুতর কিছু ঘটনা ঘটে গেছে ছোটদা আর মালতী মাসির থমথমে মুখ দেখেই। এবারে বুঝতে চাইল কি ঘটেছে। বড় বড় 2 চোখ মেলে তাকালো সুপার ম্যাডামের মুখের দিকে। ম্যাডাম হিমশীতল কণ্ঠে বললেন, তোমার বাবা আর নেই, আর দেরি করো না। বিলুর পায়ের তলায় প্রবল ভূমিকম্প। মাথাটা এক মুহূর্তের জন্য টলে গেল। তারপর পায়ের চটিটা গলিয়ে আর একটা চাদর গায়ে দিয়ে কেমন যেন একটা উদ্ভ্রান্তের মতো অসহায় দৃষ্টি ফেলে সোজা হোস্টেল গেটের দিকে পা বাড়ালো। বাবার পরলৌকিক কাজকর্ম মিটতে মিটতে প্রায় দিন 15। বিলু নির্বাক হয়ে গেছে। মায়ের সাথে 2-1টি কাজের কথার বাইরে আর কোনো কথা হয়নি। বাকিদের সঙ্গে তো চিরকালই বিলুর দূরত্ব, তেমন কথাবার্তা আন্তরিকতা নেই। বিলুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক 4 মাস আগে বিলুর পিতৃবিয়োগ একটা দুরূহ ঘটনা নিঃসন্দেহে। তবুও বিলু এও জানে যে আপাতত ভালো রেজাল্ট করাটা বড় দরকারি। যত দূরত্বই হোক না কেন, বিলু ফিরে চলে এলো হোস্টেলে। পরীক্ষা দিতে হবে, ভালোভাবে পাশ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে। বিলু আবার ডুবলো তার বই খাতার পাতায় পাতায়। পরীক্ষা হয়ে গেল। বিলু যথারীতি ভালো রেজাল্ট করলো।
তবে বিলুর নিজের মনের মতো নয়। শৈবালিনী ততদিনে সামলে উঠেছে স্বামীর শোক। বিলুর সঙ্গে বৈষয়িক আলোচনায় বসল শৈবালিনী। বিলু মা, আমি জানি তুমি আরও লেখাপড়া করতে চাও, তবে আমি বলি কি, লেখাপড়া মন চাইলে তুমি পরেও করতে পারো। আপাতত বাবার চাকরিটা নাও। চাকরিটা থাকতে থাকতেই তোমার বাবা চলে গেছেন, তাই সরকারি নিয়মে পরিবারের প্রাপ্তবয়স্ক একজন সদস্যেরই চাকরিটা প্রাপ্ত। তুমি 18 পার করলে এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছ, সুতরাং আমি চাই তুমি এবার বাবার চাকরিটা নাও। আমি অফিসে সব যোগাযোগ করে কথাবার্তা বলেছি। তুমি আরও পড়াশোনা করতে চাইলে ওনারা তোমাকে সর্বতোভাবে সাহায্য করবেন। সুতরাং বিলুর আর প্রথাগতভাবে ডিগ্রি কলেজে গিয়ে পড়া হলো না। বিলু চাকরিতে জয়েন করলো। বাবার চাকরি। মেয়ে এবং বয়সে সদ্য তরুণ বলে বাবার অফিসে চাকরির প্রথম পোস্টিং পেল বিলু। এমনকি তার বসার ব্যবস্থাই হলো বাবার টেবিলেই। অফিসের ছোট থেকে বড় সবার প্রিয় পাত্র ছিল বিলুর বাবা মিহির। কাজেই বিলুও হাবে ভাবে স্বভাবে সকলের মন জয় করে নিল। দেখতে দেখতে 1 মাস পার হলো অফিসে। কিছু কিছু কাজ শিখেছে বিলু। বাবার টেবিলে বসে কাজ করতে করতে বিলু টেবিলের ড্রয়ার খোলে। কত পেন, সব বিলুর পুরনো পেন। বিলুকে নতুন পেন কিনে দেয়, দিয়ে বাবা নিজে তার মানে এই পুরনো পেনগুলোই ব্যবহার করত। বিলুর বুকটা টনটন করে উঠল বাবার জন্য। সেদিন অফিসে বিলু টিফিনের সময় বাবার আলমারি খুলল। কত সব ফাইল, সবই অফিসের। বিলুর বাবা খুব পরিপাটি গোছানো স্বভাবের মানুষ ছিলেন। আলমারির ভেতরে ছোট লকারে কয়েকটা ফাইল, তবে একটা ফাইল অন্যরকম দেখতে, টকটকে লাল ভেলভেটের। অফিসের অন্য ফাইলগুলোর মতো ম্যাটমেটে রঙের নয়। কৌতূহল হলো খুলে দেখার। ফাইলের ফাঁস বাঁধা ফিতেতে টেনে খুলল বিলু। ওপরে একটা বিলুর ছোটবেলার ফটো, অনেক কাগজ, অনেক ভাঁজ করা, কিছু আবার খোলা, আরও অনেক ছবি, সব বিলুর। একটা একটা করে দেখতে লাগলো বিলু। হঠাৎ বিলুর মাথাটা টাল খেয়ে গেল। চোখ অন্ধকার, পায়ের তলায় ভূমিকম্প। বাবার জন্য। শৈবালিনী অনেকক্ষণ ধরে ভিজিটিং রুমে বসে আছে। বিলুর সাথে একবার মাত্র দেখা করবে। একবার মেয়ের মুখোমুখি হয়ে জানতে চাইবে বিলুর এমন ভয়ঙ্কর সিদ্ধান্তের রহস্য কী। কেন বিলু সব ছেড়ে, চাকরি ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে, মাকে ছেড়ে এমন সন্ন্যাসিনীর জীবন বেছে নিল। এক একটা মিনিট যেন এক একটা যুগ। শৈবালিনী ঘুরে তাকালো পেছনে পায়ের শব্দে। বিলু বিলু এসে দাঁড়িয়েছে মায়ের সামনে। সাদা কাপড়ে মোড়া তরুণী দেহ, মাথায় সাদা কাপড়ের চাদর ঘুরিয়ে ঢাকা দেওয়া ঘোমটার মতো করে। শৈবালিনী হতভাগ, উঠে দাঁড়ালো। বিলু মৃদু গলায় ধীরে ধীরে বলে, কি জানতে চাও? শৈবালিনীর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। শুধু কথা আওয়াজ হয়ে ফুটল না। বিলু ঠিক তেমন ধীরে ধীরেই বলে, বাবার দোষ কি ছিল? এত বড় শাস্তি সহ্য করে গেল সারাটা জীবন, কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে। আমার বাবা হবার যোগ্যতা একমাত্র বাবারই ছিল। বিল্বপত্রাঞ্জলি নামের ভার তাই আমি আর বহন করতে চাইনি। তুমি ফিরে যাও, আর কখনো আসবে না। এটা নিয়ে যাও। হাত বাড়িয়ে একটা কাগজের খাম শৈবালিনীর হাতে ধরিয়ে দেয় বিলু, আর এক মুহূর্তও দাঁড়ায় না। শৈবালিনী শুধু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলুর মানে সিস্টার মিহির কন্যার চলে যাওয়াটা দেখে। সেই সঙ্গে বিলুর সন্ন্যাসিনী জীবনের আশ্রমিক নাম সিস্টার মিহির কন্যা। শৈবালিনীকে এবার ফিরতে হবে। পদ্মপাতার ওপর জল যেমন অস্থির, শৈবালিনীর শরীরের ভেতর মন আজ তেমন চঞ্চল। তার আত্মা যখন পরমাত্মার খোঁজে চেতনে অবচেতনে তার নিজেরই মুখোমুখি হয়েছে, তখন সে কেনই বা প্রতিপক্ষের মতো প্রশ্ন করবে না, অনুশোচনায় প্রশ্নবাণে জর্জরিত করবে না, অথবা জীবন সায়ান্নে বিগত সময়ের হিসেব নিকেশের মুখোমুখি দাঁড় করাবে না। শৈবালিনীর বিছানার ওপরে ইতস্তত ছড়ানো কয়েকটা টুকরো টুকরো কাগজ, তার বিপদগামিতা ও মিথ্যাচারের দলিল হয়ে। শুধুমাত্র শৈবালিনী নিজে জানত না যে সেই প্রথম দিনই মিহিরের কাছে ধরা পড়ে গেছে। মিহিরের বাবা হওয়ার ক্ষমতা ছিল না, জানত না শৈবালিনী। কিন্তু কেন জানে না সে শুধুমাত্র সরল সাদামাটা লোকটির
সন্তানের জননী হতে মন চায়নি বলেই দিনের পর দিন গর্ভনিরোধক বড়ি খেয়েছে, নানা পন্থায় মা হওয়া থেকে বিরত থেকেছে। এদিকে মিহির যে ডাক্তারের কথা শুনে কখন নিজেকে পরীক্ষা করিয়েছে সেটা জানতে পারেনি শৈবালিনী। বড়লোক বাবা শৈবালিনীর বিয়ে তার গরিব মেধাবী প্রেমিকের সঙ্গে দেয়নি। উল্টে স্কুলের গণ্ডি পেরোবার আগেই শৈবালিনীর লেখাপড়া ছাড়িয়ে সরকারি চাকুরে ভালো মানুষ মিহিরের সঙ্গে সাত তাড়াতাড়ি শৈবালিনীর বিয়ে দিয়ে দেন। সরল মানুষটি শৈব বলতে অজ্ঞান, আর শৈবালিনী কপটতা আশ্রয় করে বিল্বমঙ্গলের অপেক্ষা করছে। একটি দিন, একটি মিলন হিসেব নিকেশ সেদিনও করেছিল শৈবালিনী। বিয়েতে বাবার দেওয়া 15 ভরির 7 নড়ি হারটা আর জড়োয়ার সেটটা দিয়ে বিদেশে চলে যাওয়ার টাকা জোগাড় করে দিয়েছিল গরিব অথচ উচ্চাশায় পরিপূর্ণ বিল্বমঙ্গলকে। সঙ্গে আর কখনো দেশে না ফেরার প্রতিশ্রুতিও আদায় করিয়েছিল বিল্বমঙ্গলের থেকে। বিল্বমঙ্গলের সঙ্গে একদিন আচমকা দেখা হয়েছিল শৈবালিনীর, বিয়ের পরে পরেই। মিহিরকে লক্ষ্য না করেই বিল্বমঙ্গল ডেকেছিল শৈবালিনীকে। শৈবালিনী বাধ্য হয়েছিল শৈবালিনী মিহিরের সঙ্গে তার পরিচয় করাতে। স্কুলের সহপাঠী আসলে নামটা বড় বলে বন্ধুরা লীনা বলতো, ব্যাস ওইটুকুই, কথা আর এগোয়নি। তবুও শেষ পর্যন্ত শৈবালিনী ওইটুকু সূত্র থেকেই ধরা পড়ে গেল। আজ ভাবতে বসেছে শৈবালিনী, আচ্ছা বিলুর নাম অন্য কিছু রাখলেও কি ধরা পড়তুম, মেয়ের কাছে বা মিহিরের কাছে? ফ্যানের হাওয়ার পথ করে উঠছে। হলদে হয়ে যাওয়া কাগজে মিহিরের মেডিকেল রিপোর্ট আর বিলুর প্রত্যেক বছরের একটা করে ছবিতে নাকের তলায় কালো কালিতে আঁকা গোফের রেখা। ছবিতে বিলুর মুখের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন আর লেখা বিল্বমঙ্গল নাটক জমজমাট। মিহির কখনো বুঝতে দেয়নি, শৈবালিনীও কখনো আন্দাজও করেনি। কর্কশ্বরে কোথাও পেঁচা ডাকলো, ক্যাও। শৈবালিনী শুনল। কি আশ্চর্য! আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়া।